প্রিয় দর্শক, রবীন্দ্র দিক নির্দেশনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা 2 বিঘা জমির যে কবিতা হিসাবে যেটা জানি, এই আম বাগানে তো লাইন করা 3টা তাল গাছ দিচ্ছেন। তাল গাছ থেকে ওইদিকে রুইটা গেছে 2 বিঘার বিখ্যাত সেই কবিতা যে শুধু বিঘে 2 সিলের বইয়া সবই গেছে রেগে বাবু কহিলেন বুঝেছো রেগে লইব গিরি। সেই 2 বিঘা জমির করছে তাল গাছ থেকে ওইদিকে পুরাটা আমের বাগান ছিল। আমের গাছগুলো মারা গেছে, 2-1টা গাছ বর্তমানে এখনো বেঁচে আছে। এটা হচ্ছে 72 লাইনের কবিতা। এটা হচ্ছে লং টেনিস কোর্ট। আমরা ইংল্যান্ড থেকে ভক্তবৃন্দরা আসে টেনিস খেলতেন। ইংল্যান্ড থেকে লর্ডরা এসে উপভোগ করতে কৃষিরা আংশিক আমের গাছ সেই সময়কার বর্তমানে বেঁচে আছে। এটা হচ্ছে পূর্ব দিকের কাঠের বারান্দা। পূর্ব দিকের সূর্য উঠতে সূর্য প্রণাম করতেন। এইরকম কিন্তু পশ্চিম পাশে একটা কাঠের বারান্দা আছে, পশ্চিম পাশে সূর্য উঠতে সূর্য প্রণাম করতেন। আর ওই ঠাকুরের পিতা হচ্ছে মহেশের দেবনাথ ঠাকুর শান্তিনিকেতন টিলা বলে এক টিলা আছে। টিলা উঠে সূর্য ডুবা সূর্যটা প্রণাম করতেন। আর ওই ঠাকুরের সেম সেই কাজটা কিন্তু তিনি এখানে করতেন। এটা হচ্ছে দার্জিলিং এর রবি ঠাকুরের একটা বাংলো। অসুস্থ করতে মাঝে মধ্যে দার্জিলিং এর ভিতরে বাংলোটা কিন্তু 200 ফুটের উঁচু, এখনো সেই বাংলোটা কিন্তু দার্জিলিং এ অবস্থিত আছে। আর এটা হচ্ছে পুরার শেষ ছবি। এটা এখানে হচ্ছে 25শে জুলাই 1941 সাল ওনাকে বোলপুর স্টেশন থেকে কলকাতা নিয়ে যাচ্ছেন অপারেশন করানোর জন্য। কিন্তু অপারেশন করার পর ছিলেন যিনি বললেন যে অপারেশন করলে আমার বয়স না, ডাক্তার সাথে ওনাকে অপারেশন করানো হয়েছে। আর যে ডাক্তার ওনাকে অপারেশন করেছিলেন তিনি বললেন যে অপারেশন করানো হয়েছে অনেক অপারেশন সাবধানে অপারেশন করা হবে। তার কথার পরিপ্রেক্ষিতে রোগীকে বললেন যে সাবধানে মায়ের আছে কাটা ফাটা শরীরে আমি মারা যেতে চাই না। অপারেশন করার 12 দিন পর রোগী ঠাকুর মারা গেছেন। ওনাকে কলকাতায় একটা বাড়িতে অপারেশন করানো হয়েছে, হাসপাতালে না। আর মেডিকেল বোর্ডের সভাপতি ছিলেন রবি ঠাকুরের ক্লোজ বন্ধু ডাক্তার বিধানচন্দ্র রায়। উনি একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার হোম ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশ ময়মনসিংহ জেলায় অবস্থিত। এবং উনি এমন একজন ডাক্তার ছিলেন রোগীর গায়ে যদি হাত লাগালে রোগী ডাক্তার খুব ভালো হয়ে যেত, সেরকম একটা ডাক্তার ছিলেন। আর এই কালো সানগ্লাসটা করার কারণটা আসলে ভক্তবৃন্দরা যখন কাছে আসছেন চোখ দিয়ে কিন্তু পানি ধরছে না। ভক্তবৃন্দরা বুঝতে না পারে আমার চোখ দিয়ে পানি ধরছে, এই জন্য কালো সানগ্লাসটুকু ব্যবহার করছে। এটা হচ্ছে অমরনাথ ঠাকুর ঠাকুর ভাই ছিল। উনি কিন্তু ভালো আর্ট করতেন, ওই ঠাকুর গান বাজনা লেখালেখি করতেন। সেই সময় ওই ঠাকুর আর্টটা শুরু করেন নাই। এটা হচ্ছে মুকুল দেব, যেটা কলকাতার আর্ট কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। রবি ঠাকুরের একজন ভালো ভক্ত ছিলেন। উনি দেখে নিতেন উনি যে পায়ের কাছে বসে পড়তেন। আর বেদ হিসাবে আমরা কিন্তু এটা কিন্তু পেয়েছি। বেতন হিসাবে আমরা এটাই পেয়েছি। বেতন গিলাস দরকার ভিতর কিন্তু কমর বাথরুম আছে, সে সময় কিন্তু কমর ব্যবহার করতেন। পিছনে নিচে গেলে পেছানোটা ডোবা সেই জায়গায় যাবে সুইপার বাথরুম পিছনকে পরিষ্কার করে পিছন দিয়ে দেখে দেখে সুইপার সামনে দিয়ে কখনো প্রবেশ করতেন না। আর উনি যে ইয়াং বয়সে যে জায়গায় অবস্থান করছেন তার ব্যবহার কাটছে এটা ওইটা হচ্ছে ভারতের কাঠ। ওই বয়সে ওটা করে এখান থেকে চলে গেছেন। ওই জন্য এই খাটের সঙ্গে খাটে গেলে নিলে দুটা দুই রকম কাঠ। আর এটা হচ্ছে ওটা কোনো ভাইয়ের ঝোল, এটা বলি চলছে কারণ উনি 25 বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। আর এখানে আছে ওনার সাথে ওই ঠাকুর আছেন ছেলে ঠাকুরের বিয়ে দেয় বিধবা হয়ে প্রতিমা বিশ্ব। সে প্রতিটা মন্দির ছিলেন নিঃসন্তানে, তার কোনো সন্তান আসলে পালিত ছিলেন। এক কথা ওই ঠাকুরের নিজের দিকে জেনারেশনটা বর্তমানে পুরাটাই দেয়। আর ওনার কাছাড়ি বাড়িতে মানুষের সাদা পরিষ্কার কাছাড়ি বাড়ি, নবগাপুর কিশোর কাছাড়ি বাড়ি, প্রধান কোনতলা শ্বশুর বাড়ি। বাড়িটা আসলে 3 সেট রবি ঠাকুরের পাঠা করে দিয়েছেন। এটা বর্তমান কুড়িবাড়িতে অবস্থান করছেন। কুড়িবাড়ির শুনেছে এটা এইরকম দোতলা কাছাড়ি বাড়ি কিন্তু এখানে একটা আছে আশুগার করে বাড়িটা আমরা সংস্কার কাজ করা হয়েছে, এখন ডিসপ্লে করা হয় নাই। আর বাড়িটা তৈরি হয়েছে 1899 সালে। বর্তমানে 134 বছর এই বাড়ির বয়স চলছে। মডেল ঠিক থেকে বাড়িটা সংস্কার করা হয়েছে। আর বাড়িটা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন কবিরাজ ঠাকুর ভাইয়ের ছেলে নীতিনাথ ঠাকুরের। কাশ্মীরের শ্রীনগর শাহী হামদাদ মসজিদের স্মৃতিকরণে বাড়ির মডেলটা করা। বাড়িতে সবকিছু মিলে কক্ষ আছে ছোট বড় 18টা, জ্বালান আছে 17টা, দরজা আছে 77টা। এটা হচ্ছে 2.5 তলা ভবন। আর ওই ঠাকুরের সাহিত্যিকের বেশিরভাগটা এখানে লেখা, গীতাঞ্জলিত বিভিন্ন জায়গায় লেখা লাস্ট অনুবাদ ইংরাজিতে এই বাড়িতে 1912 সালে, সেটা তো
2013 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন চিত্রা, চৈতালি, সোনাক্ষরী, আমাদের জাতীয় সঙ্গীত এখানেই লেখা। এক কথা বলতে গেলে লেখা করে সাহিত্যিক রচনা পরিমাণ সবচেয়ে বেশি। আর এই জমিদার স্ত্রী উনি প্রথম এখানে আসে 1891 সাল, 10 বছর বয়স। তখন দাদার সঙ্গে এখানে বেড়ানোর উদ্দেশ্যে এসেছিলেন। তখন লালনের সঙ্গে সাক্ষাৎ হলেও তো অর্থাৎ ধন্য আমরা তখন ফটো শিশন থাকি। আর যখন জমিদার হিসাবে আসেন 1891 সাল, তখন ওই ঠাকুরের বয়স ছিলেন 28 বছর। আর 1891 সালে এসে ওনার ওয়াইফ নিয়ে এই বাড়িতে ঘর সংসার শুরু করলেন। ওয়াইফ 1901 সালে অসুস্থ এখানে চলে গেলেন। 1902 সালে কবিরাজ ঠাকুর ওয়াইফ মারা গেলেন। তারপর ওই ঠাকুর একবারে সেই বিদায় চলে গেছেন। 1922 সালে কবিরাজ ঠাকুর এখান থেকে চলে গিয়ে উনি আর এখানে আসেন নাই। উনি গিয়ে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন। উনি সিলেটে গিয়েছেন, ময়মনসিংহ গিয়েছেন, উনি নওগাঁ প্রতিশহর গিয়েছেন, উনি আর এখানে আসেন নাই। আর এই জমিদার স্টেট চালাইতে গেলে কিন্তু ঋণগ্রস্ত হয়। সেই স্টেটটা কিন্তু ঋণগ্রস্ত দেয় লিলামটা আপনি ক্রয় করে মুন্সিগঞ্জ ভাইগুলো সীতারাম রাজার কাছে। যখন জমিদারি প্রথা চালানো উচ্ছেদ হলো সম্ভবত 1950 সালের দিকে, তখন কিন্তু উচ্ছেদ হওয়ার পরে তখন সরকারি নিয়ম তখন সরকার করলেন 1966 সালের দিকে এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে এই প্রপার্টিটা হস্তান্তর করলেন। আপনার পরিচয়টা দিলেন? আমার পরিচয়, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান আলী। আমি দীর্ঘ প্রায় 20টা বছর এখানে গাইড হিসেবে কাজ করি। আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত আছি। আমার বাসা কুষ্টিয়া ভেড়াওয়ার। না, আমি এখানে আমার ওয়াইফ ফ্যামিলি, আমার ফ্যামিলি আমি এখানে থাকি। আমার সন্তান আছে 3টা, বড় ছেলেটা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে, বড় ছেলেটা কেমিস্ট্রিতে অনার্স ফার্স্ট ইয়ারে এবং ছোট ছেলেটা ক্লাস 3-তে। এই আছে আমার ফ্যামিলির সদস্য সংখ্যা আছে মোট 5টা। ওয়াইফ কিন্তু আমাদের 3 সন্তান 5টা। এখানে কি আপনাদের রেস্ট হাউস আছে আপনাদের থাকার জন্য? রেস্ট হাউস আমাদের জন্য না, রেস্ট হাউস তো গেস্টের জন্য রেস্ট হাউস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা বাইরে পাবলিকের বাসায় ভাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কোনো একদিন দেখা হবে আবার এই রবীন্দ্র অঙ্গিনায়।